আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায় স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো সবাই? জি স্যার। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সবার ফেসটা দেখাও একটু। তুষার, তুহিন, তুষার, তুহিন, তৌহিদ, স্যার ফেসটা দেখাও একটু। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। আকিল, জি স্যার। আকিল ফেসটা দেখাও। স্বর্ণাভ, ফেসটা দেখাও একটু। স্বর্ণাভ, স্যার জি স্যার। ফেসটা দেখাও একটু। আসছে দেখাচ্ছে। রিদওয়ান, রিদওয়ান, রাজিদ, ফেসটা দেখাও একটু। সবাই ভিডিও অন করে দেব। তৌহিদ, তারপর আজমাইন, ফেসটা দেখাও একটু। আজমাইন, মোর্শেদ, দেখতে পাচ্ছি। আসিন খান, আসিন খান, ফেস দেখাও একটু। তৌহিদ, একটু ফেসটা দেখাও। স্যার ভিডিও নাই। নাই? ভিডিও নাই স্যার তো যাই হোক, তোমাদের পরীক্ষা হবে জানো, তাই না? পরীক্ষা হবে, পরীক্ষায় সিলেবাস হয়েছে, সিলেবাস বইতে যা লেখা আছে তাই, both for accounting and finance। সিলেবাস বইতে যা লেখা আছে সিলেবাস ফলো করবা, ঠিক আছে? ইয়েস স্যার।
এমসিকিউ পরীক্ষা হবে, সৃজনশীল পরীক্ষা হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য। সময় মূল্য নিয়ে আলোচনা হবে আবার। ভালো আছো স্বর্ণাভ? আচ্ছা, তুই ভালো আছিস? এই তো। তোর তো চুল কেটে তুই কিউট হয়ে গেছিস। You Morshad, nice to meet you. But not nice to meet you. ভাল লাগতেছে। কন্ডমে ইয়ারফোন ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ জি। কি দেখা যাচ্ছে? আজমাইন বলো, কি দেখতে পাচ্ছ? আজমাইন জি স্যার। কি দেখতে পাচ্ছ? স্যার একটা স্যার মানে সম্ভবত স্যার উদ্দীপক বা এমন কিছু স্যার। আচ্ছা, কি পড়ো দেখে একটু ফার্স্ট লাইনটা ফিনান্সের ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়, অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরে 100 টাকা সমান মূল্য বহন করে না। আচ্ছা, এখনকার ঠিক আছে। তাহলে তোমার বলতেছে যে এখনকার তোমার 100 টাকা 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। এই কথা এই জন্য বলা হচ্ছে যে এখন তুমি 100 টাকা দিয়ে যা ক্রয় করতে পারবা, 5 বছর পর তার থেকে সাধারণত কম পরিমাণে ক্রয় করতে পারবা। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও। এমন অবস্থায় সে বললো 100 টাকা এখন না পরিশোধ করে 1 বছর পর পরিশোধ করতে। অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ, অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো, তবে আগামী বছর ব্যাংক তোমাকে 110 টাকা দেবে। সুতরাং এখনকার 100 টাকা এবং আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। মানে ওই যে সুদ পাচ্ছ সোনালী ব্যাংক থেকে, সুদের কারণে তোমার 100 টাকা হয়ে যাচ্ছে 110 টাকা 1 বছর পর। তারপরে এই চ্যাপ্টারে তোমার সুযোগ ব্যয় বলে একটা কনসেপ্ট আছে। তোমাকে প্রশ্নে বলা হতে পারে যে সুযোগ ব্যয় বলতে কি বোঝো। তখন যা লিখতে হবে, কোন একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়। তুমি খাচ্ছ না বলেই তার পরিবর্তে খাতা কিনতেছ, তাহলে তুমি কোন সুযোগ ত্যাগ করলাম? খাওয়ার সুযোগটা ত্যাগ করলাম, যাকে অর্থায়নের বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়। অর্থের সময় মূল্য প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, তোমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়। পক্ষান্তরে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসেবে সুদের হার ধরা যাক শতকরা 8 ভাগ। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা
রাখা যাবে না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এক্ষেত্রে 8%। এক্ষেত্রে আমরা এই অধ্যায়ের সূত্র নম্বর 1 ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে সূত্র নম্বর 1 মানে কোনটা? d সমান bv into 1 plus I to the power n, এখানে mv মানে কি? ভবিষ্যৎ মূল্য। তারপরে তোমার pv মানে কি? pv অর্থ হচ্ছে তোমার বর্তমান মূল্য, তুই বর্তমানে যত টাকা জমা রাখবা সেটি হচ্ছে pv। তারপরে তোমার I মানে সুদের হার। যখন সুদের হার 8 বলা থাকে তখন 8 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? বলে একজন। স্যার 0.8 স্যার। না, 0.08। 8 দিয়ে যদি ভাগ করো তাহলে 8 ভাগ 100 ক্যালকুলেটরে ভাগ করো, আসবে 0.08। এর মানে বছরের সংখ্যা। তো এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা রাখা উচিত। এ ব্যাপারে একটি সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতি গুণ 72 নামে পরিচিত। টাকা দ্বিগুণ হলে 72কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পেলাম। তোমাকে যখন বলা হবে সুদের হার নির্ণয় করো, মেয়াদ 6 বছর, তখন 72কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 12। তার মানে সুদের হার হয়ে যাবে 12%। আবার 72কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যাবে। 72 তোমাকে বলা হলো যে তোমার কোন জায়গায় সুদের হার 8%, তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাচ্ছ? 9 হচ্ছে মেয়াদ, 9 বছর হবে মেয়াদ। জমির মূল্য যেহেতু 10 বছরের দ্বিগুণ হয়, সেহেতু সুদের হার 72 ভাগ 10 করলে হবে 7.2%। সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত। কারণ জমি ক্রয়ের ক্ষেত্রে আমরা দেখলাম সুদের হার হচ্ছে 7.2%, অন্যদিকে সোনালী ব্যাংক দিচ্ছে 8% হারে। তাহলে তুলনায় সোনালী ব্যাংকে টাকা রাখা বেশি যুক্তিযুক্ত হবে। তাহলে সুযোগ ব্যয় বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় বিনিয়োগের ফলে অন্য কোনো জায়গার সুবিধা থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে তাকে বলবে সুযোগ ব্যয়। এরপরে দেখো বইতে যেভাবে বর্ণনা আছে যে বর্তমান মূল্য জানা থাকলে 1 নম্বর সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য বের করা যায়। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র আছে এফডি সমান বর্তমান মূল্য ইনটু 1 প্লাস সুদের হার টু দি পাওয়ার বাৎসরিক মেয়াদ। এখানে এফডি হচ্ছে ফিউচার ভ্যালু। বর্তমানের 100 টাকার 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য হবে যদি সুদের হার 10% হয়, তাহলে 100 ইনটু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 1 সমাধান করলে চলে আসে 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য 110 টাকা। আবার তোমার 100 টাকা 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য যদি বের করি তাহলে 100 ইনটু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 2, তাহলে
1.10 কে বর্গ করলে চলে আসবে 1.21। এই 100 টাকার 2 বছর পরে ভবিষ্যৎ মূল্য দাঁড়াচ্ছে 121 টাকা। এখন এরপরে যেটা আলোচ্য বিষয়, ভবিষ্যৎ মূল্য জানা থাকলে 2 নম্বর সূত্র অনুযায়ী, যেটা নিচে লেখা আছে, বর্তমান মূল্য নির্ণয় করা যায়। 1 নম্বর সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল এখানে তা দিয়ে ভাগ করা হবে। এটাকে বলা হয় পাঠ্যকরণ প্রক্রিয়া। পাঠ্যকরণ প্রক্রিয়া বলতে কি বোঝো যদি বলে, তখন তার উত্তর দিবা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল তা দিয়ে ভাগ করা হলে তাকে পাঠ্যকরণ প্রক্রিয়া বলে। অর্থাৎ এটা লিখে নাও, এখানে ডাইরেক্ট উল্লেখ নাই। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল তা দিয়ে ভাগ করা হলে তাকে পাঠ্যকরণ প্রক্রিয়া বলে। এটা খাতায় লিখো সবাই। আরেকবার বলতেন। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল তা দিয়ে ভাগ করা হলে তাকে পাঠ্যকরণ প্রক্রিয়া বলে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল তা দিয়ে ভাগ করা হলে তাকে পাঠ্যকরণ প্রক্রিয়া বলে। যেভাবে আমরা এখন বর্তমান মূল্য পাচ্ছি, বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র ভবিষ্যৎ মূল্য ডিভাইড বাই 1 প্লাস সুদের হার পর মেয়াদ বলা আছে। তাহলে 1 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কি দাঁড়াচ্ছে? 1 বছরের 100 টাকা মানে এটা ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 হবে 0.10 টু দি পাওয়ার 1। তাহলে 1 বছর পরের 100 টাকা মানে বর্তমানে বোঝাচ্ছে 90.91 টাকা। বর্তমান মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণটিকে পাঠ্যকরণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। তোমাকে তাহলে কোনো প্রশ্ন দিয়ে যদি বলা হয় পাঠ্যকরণ পদ্ধতি ব্যবহার করে বর্তমান মূল্য নিরূপণ করো, কতগুলো টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে বলবো। তখন মনে করো 1000, 2000 এবং 3000 টাকা, সুদের হার 5%, টাকা সময়ের বর্তমান মূল্য নিরূপণ করো করলে এই সূত্র ব্যবহার হবে। এই সূত্র ব্যবহার করে বর্তমান মূল্য নির্ণয় করে যোগ করবা। যোগ করবা এই জন্য যে যেহেতু কতগুলি টাকা আছে, তোমার যদি কয়েক জায়গায় টাকা থাকে, তোমার ড্রয়ারে টাকা আছে, সঠিক পকেটে টাকা আছে, মোট টাকা মানে কি সবগুলো টাকার সমষ্টি। এবং এই সূত্রেও বর্তমান মূল্য নিরূপণ করে সমষ্টি নিরূপণ করবা। তাহলে পাঠ্যকরণ পদ্ধতিতেও ঠিক বিপরীতভাবে প্রতি বছর ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সুতরাং তোমার বন্ধু যদি 1 বছর পর 100 টাকা দেয়, তবে ওই টাকার বর্তমান মূল্য হলো 90.91 টাকা। সাধারণত সুদের হারের কারণে বর্তমান এবং ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য। এই সুদের হারের কারণেই পার্থক্য ঘটতেছে, কারণ তুমি এই যে এখানে ভাগ করতেছো 1.10 দিয়ে ভাগ করার ফলে এই সুদের হার এখানে ব্যবহার হচ্ছে। সুদের হার দিয়ে ভাগ করার ফলে ফলাফল হচ্ছে 90.91 টাকা। এরপরে
একটা উদাহরণের মাধ্যমে দেখি আমরা যে সুদের হার যদি 10% হয় 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? মানে 5 বছর পরের 100 টাকা অর্থ বর্তমানে কত টাকা? এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য আছে 100 টাকা, সুদের হার 10%, মেয়াদ বলা আছে 5 বছর। তাহলে সূত্রে যদি মান বসাই, এফডির মান হচ্ছে 100 টাকা, ডিবির সূত্রে মান বসালাম, ডিবি বা বর্তমান মূল্যের সূত্রে, তাহলে 100 ডিভাইড বাই 1.10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 এর মান ক্যালকুলেটরে বের করতে পারবা, দিয়ে চলে আসে 62.09 টাকা। এখানে কি বোঝাচ্ছে যে 5 বছর পরের 100 টাকা বর্তমানে বোঝাচ্ছে 62.09 টাকা। তার মানে 100 টাকা 5 বছর পরের 100 টাকা দিয়ে 5 বছর পরে যা ক্রয় করতে পারবা তা তুমি বর্তমানে 62.09 টাকা দিয়ে ক্রয় করতে পারবা। তাহলে এখানে কি ধারণা পেলাম? 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য প্রায় 62 টাকা। সুতরাং তোমার বন্ধু যদি 100 টাকা এখন পরিশোধ না করে 5 বছর পরে পরিশোধ করে, তাহলে বর্তমান মূল্য অনুযায়ী তোমার ক্ষতি হবে 100.100 সমান 38 টাকা। সুদের হার যদি 20% হয়, সুদের হার দেখো বাড়লে বর্তমান মূল্য আরো কমে যাচ্ছে। এখানে সুদের হার 20% ধরার কারণে 1.20 দিয়ে ভাগ হচ্ছে, 1.20 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ হওয়ার ফলে সুদের হার যত বেশি হচ্ছে বর্তমান মূল্য তত কম হচ্ছে। এখান থেকেও তোমাকে প্রশ্ন যদি করা হয় যে সুদের হার বেশি হলে বর্তমান মূল্য কম হয়, মন্তব্য করো, তখন কি বলবো? যদি মন্তব্য করতে বলে, হ্যালো রোহিত বলো দেখি। রোহিত বলো যে হ্যাঁ স্যার। বলছিলাম সুদের হার বেশি হলে বর্তমান মূল্য কম হয়, মন্তব্য করো। এরকম জিজ্ঞেস করা হলে তুমি কি উত্তর করবা? এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে যখন সুদের হার 10% তখন বর্তমান মূল্য 62.09। সুদের হার 20% হলে ওই একই টাকার বর্তমান মূল্য দাঁড়াচ্ছে কত? 40.187। 40.87 টাকা। তাহলে কি আমরা বলতে পারি না যে সুদের হার বেশি হলে বর্তমান মূল্য কম হয়? কথাটি সঠিক? হ্যাঁ জি স্যার, স্যার। বলতে পারি স্যার। বলতে পারি, দিয়ে বলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। হুম। ইয়েস স্যার। এই উদাহরণটা দিতে পারি যে আমরা একটা ধরলাম 100 টাকা বর্তমান মূল্য নিরূপণ করি, যেখানে সুদের হার 10%, তখন আসবে 62.09 টাকা। আর সুদের হার যখন 20% হচ্ছে তখন টাকা আসতেছে 40.187 টাকা। তাহলে কি বলতে পারি? যে আমাদের বর্তমান মূল্য কমে যাচ্ছে সুদের হার বেশি হওয়ার কারণে। তাহলে তোমার এরপরে উপরে উদাহরণে ধরে নেওয়া হয়েছে যে বছরে একাধিক চক্রবৃদ্ধি হবে, একবার চক্রবৃদ্ধি হবে। চক্রবৃদ্ধি মানে সুদ গণনা করা। কোনো ব্যাংক বছরে একবার 1 বছর পর পর সুদ গণনা করে, কেউ কেউ 6 মাস পর পর সুদ গণনা করে, আবার কোনো ব্যাংক মাসিক ভিত্তিতে সুদ গণনা করে। যারা প্রতি মাসে সুদ গণনা করে তারা বছরে মোট 12 বার সুদ গণনা করে। কারণ মাসের সংখ্যা কতটি? 12টি না? এর জন্য 12 বার সুদ গণনা করে।
বছরে যদি বারবার চক্রবৃদ্ধি হয় তাহলে প্রথমত সুদের হারকে 10 দিয়ে ভাগ করতে হবে, দ্বিতীয়ত মেয়াদকেও 12 দিয়ে ভাগ করতে হবে, যার উদাহরণ নিচে উল্লেখ আছে। উদাহরণ 3 বলা হচ্ছে, যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে। 12 বার চক্রবৃদ্ধি মানে মাসিক চক্রবৃদ্ধি, মানে প্রতি মাসে মাসে সুদ গণনা করা হবে। তবে 1 বছর পর তুমি কত পাবে তখন এর নিচে সূত্র ব্যবহার হচ্ছে। আগের সূত্র কি ছিল? FD সমান PV divided by PV into 1 plus I to the power n। এখানে I কে দেখো n দিয়ে ভাগ হচ্ছে, আবার ওদিকে n এর ওখানেও আর n দিয়ে গুণ হচ্ছে। স্যার এখানে এম কি চক্রবৃদ্ধি? স্যার বছর n হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, স্যার। ঠিক আছে? চক্রবৃদ্ধির সংখ্যা যখন কম বেশি হবে তখন এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে খাতায় লিখো সবাই, এই অঙ্কটাই মান বের করে বলো আমাকে যে 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা জমা রাখলে 12 বার যদি চক্রবৃদ্ধি হয় তাহলে তোমার কত হচ্ছে। খাতায় লিখো সবাই। পিভির মান 100, 1 প্লাস 0.10/12, ঠিক আছে? 1 বছর পর যেহেতু n এর মান 1, m এর মান 12, এটা মান বসিয়ে আমাকে বলো এখন কত হবে। FD সমান পিভির মান বসাও 100 ইন্টু 1 প্লাস 0.10/12 টু দি পাওয়ার 12। স্যার 110.46 কত? 110.46 টাকা। আর কেউ আরো দু একজন বলো বের করে। আরো দু একজন বের করে বলো। স্যার 110.46 টাকাই আছে। মানে প্রায় ব্যবহার করো তোমার আরো প্রায় 110.। প্রায় ব্যবহার করো। তো বলো তোমাদের এই আলোচনা থেকে কি কি কোশ্চেন আছে বলো। আর কোথায় কি প্রশ্ন আছে বলো। স্যার আমি রুল 72টা স্যার প্রবলেম আছে স্যার। আচ্ছা, রুল 72 এর ব্যাপারে বলা আছে। 72 নিয়ে প্রশ্ন তোমাকে কিছুই উল্লেখ করা হবে না। তোমাকে বলা হলো যে সুদের হার 8% হলে মেয়াদ নির্ণয় করো। তখন 72 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 9। স্যার 9 স্যার। তো লিখবা 9 বছর, মানে অলওয়েজ তোমার 9 দিয়ে ভাগ করবা। এই হচ্ছে মানে ব্যাপার। স্যার 72কে স্যার সুদের হার দিয়ে ভাগ দিব স্যার। সুদের হার দিয়ে ভাগ দিলেই মেয়াদ বের হয়ে যাচ্ছে যে তোমার কয় বছর মেয়াদি হিসাব, কয় বছরের জন্য তুমি টাকা রেখেছো। 72কে 9 দিয়ে ভাগ করলে আর অনেক সময় তোমার মেয়াদ বলা থাকবে। মনে করো অন্য কোনো টাকা ব্যাংকে রাখা হলো তোমার 6 বছরের জন্য, সুদের হার নির্ণয় করো। তখন 72কে 6 দিয়ে ভাগ করবা আর 12 সুদের হার 12 স্যার। আর বলে দিবা এক কথায় 12%। আমাদের বইতে যেভাবে বলা আছে সেভাবে চিন্তা করলে সুদের হার হয়ে যাবে 72। যদি 12% বলে তাহলে 6 বছর হবে, আবার 6 বছর বললে সুদের হার হবে 12%।
তাহলে যদি বলা হয় রুল 72 সম্পর্কে কি জানো, তার কি উত্তর কি লিখবা? রুল 72 সম্পর্কে কি জানো যদি বলা হয় নাজিম 12,190, বলো দেখি রুল 72 সম্পর্কে কি জানো যদি বলা হয় তার উত্তর কি লিখবা? রুল 72 সম্পর্কে কি জানো? স্যার এই যে 72কে স্যার সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। আর কিছু? মেয়াদ পেয়ে যাচ্ছ তাই না? জি স্যার। দিয়ে তোমাকে যখন 4 নম্বরের প্রশ্নে বলা হবে যে রুল 72 সম্পর্কে তুমি কি জানো লিখো, তাহলে এতটুকু বলে কি শেষ করবা? নো স্যার, একটা উদাহরণ দিতে হবে স্যার। একটা গাণিতিক উদাহরণ দিতে পারো। জি স্যার। যে মনে করি কোনো ব্যক্তি কোথাও বিনিয়োগ করেছে, তার সে 6 বছরের জন্য বিনিয়োগ করেছে। এখানে আমরা সুদের হার নির্ণয় করলে কি পাবো বলতে পারি, তাই না? জি স্যার। আর কার কি প্রশ্ন আছে বলো? আপনি ভাই কার কি প্রশ্ন আছে বলো? স্যার প্রকল্প মূল্যায়ন কি স্যার? প্রকল্প মূল্যায়ন মানে তুমি একটা প্রকল্পে বিনিয়োগ করতেছো, দিয়ে তোমার সেখান থেকে লাভ হবে না ক্ষতি হবে এটা আগে থেকেই মূল্যায়ন করা। যেমন তুমি এই ক্লাসে জয়েন করেছো কেন? আলোচনা শোনার জন্য, তাই না? শেখার জন্য। জি স্যার। পরীক্ষায় কি কি আসতে পারে জানার জন্য। জি স্যার। চিন্তা ভাবনা করতেছো, তার মানে তুমি প্রকল্পটা মূল্যায়ন করতেছো। তুমি হঠাৎ বিনিয়োগ করে দিলা তাহলে হবে না। তুমি দেখলা যে তোমার বিনিয়োগে 1 লক্ষ টাকা খরচ হচ্ছে, কিন্তু সেখান থেকে তোমার ইনকাম হবে 60,000 টাকা, তখন সেখানে বিনিয়োগ করা কি ঠিক হবে? না স্যার। বিনিয়োগ ঠিক হবে না। এটাই হচ্ছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন করা যায় ফিনান্সে বর্তমান মূল্য নির্ণয় করে। কতগুলো টাকা তোমার বলা হলো যে প্রথম বছরে এত আয় হবে, দ্বিতীয় বছরে এত আয়, তৃতীয় বছরে এত, চতুর্থ বছরে এত, এভাবে বলা থাকে। তখন ওই টাকাগুলো আয় করতে তোমার 2 লক্ষ টাকা মনে করো বিনিয়োগ হচ্ছে। ওই টাকাগুলোর বর্তমান মূল্য তুমি নিরূপণ করবা। বর্তমান মূল্য নিরূপণ করে যদি 2 লক্ষ থেকে বেশি হয় তখন ওই প্রকল্প গ্রহণ করবা। আর বর্তমান মূল্য নিরূপণ করে দেখা গেল যে তোমার টাকা 2 লক্ষ থেকে কম, তখন ওই প্রকল্প আর গ্রহণ করবা? না স্যার। গ্রহণ করবা না। স্যার একটা অ্যাকাউন্টিং এর প্রশ্ন ছিল। বলো। স্যার দায় কি স্যার মোট সম্পদের মধ্যে কি স্যার যোগ হবে? তখন মোট সম্পদ নির্ণয়ের সময়, ইয়েস স্যার। মোট সম্পদের নির্ণয়ের সময় তো দায় দিতে হবে না। মোট সম্পদ এক আর কথা স্যার আর দায় আরেক কথা। আচ্ছা স্বত্বাধিকারের সময় কি স্যার দায় হবে? দায়ের কোনো কাজই নাই। স্বত্বাধিকারের যে সূত্র C+R -EX -D, এখানে এল বা দায় বলে কোনো কথা আছে? নো স্যার। জন্য না স্যার। স্বত্বাধিকার নির্ণয়ের সময় এল কোনো প্রভাবই ফেলবে না। আচ্ছা এখন মঞ্জির, স্যার প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ঋণ গ্রহণ সিদ্ধান্তটা স্যার বলতে কি বোঝায়? ঋণ ঋণ গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত মানে তুমি
দেখলা যে তোমার ইনকাম হতে পারে 10%, আর ঋণ করলে তোমার সুদ দিতে হবে 20%, তখন কি তোমার ওই ঋণ গ্রহণ করা ঠিক হবে? না স্যার। হবে না। এই সিদ্ধান্তকে বলে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। তোমার আয় যত হওয়ার সম্ভাবনা আছে, যত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এর থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তখন তুমি বিনিয়োগ করবা না। জি স্যার। এটাকে বলে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এখন মঞ্জির হোসেন আরিয়ান, মঞ্জির হোসেন আরিয়ান শুনতে পাচ্ছ? হ্যালো মঞ্জির মঞ্জির হোসেন আরিয়ান, নাফিস খান, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। প্রকল্প, তাহলে প্রকল্প মূল্যায়ন সম্পর্কে কি জানো যদি বলা হয় কি উত্তর করবা? নাফিস খান, ইয়েস স্যার, প্রশ্নটা আবার বললে ভালো হয়। প্রকল্প মূল্যায়ন, শুনতে পাইনি। প্রকল্প মূল্যায়ন সম্পর্কে কি জানো এ যদি বলা হয় তার উত্তর কি? প্রকল্প মূল্যায়ন সম্পর্কে কি জানো তোমাকে বলা হলে তার উত্তর কি বলবা? বলো। প্রকল্প মূল্যায়ন সম্পর্কে পারবা বলতে? গভীর চিন্তায় পড়ে গেছে মনে হচ্ছে। প্রকল্প মূল্যায়ন অর্থ তোমার বর্তমান মূল্য নিরূপণ করে প্রকল্প গ্রহণ করা উচিত কিনা তার বিচার বিশ্লেষণ করা। তুমি কোনো জায়গায় টাকা বিনিয়োগ করে দেখলা যে তোমার বিনিয়োগ 5 লাখ, কিন্তু বর্তমান মূল্য হচ্ছে মাত্র 3,80,000 টাকা, তখন ওই প্রকল্প তুমি গ্রহণ করতে পারবা না, গ্রহণ করা ঠিক হবে না। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? আর স্যার ত্রৈমাসিক যদি বলে স্যার তখন স্যার কিভাবে হবে? ত্রৈমাসিক যদি বলে স্যার চক্রবৃদ্ধি করণে তখন m এর মান হবে 4, ঠিক আছে? তখন বছরে 4 বার। 4 বসিয়ে কাজ করবা। ওকে ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।